বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় হস্তক্ষেপ করল হাইকোর্ট। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্যের রিপোর্ট তলব করার পাশাপাশি গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার প্রশ্ন, বিচারপতির প্রশ্ন, আহত ছাত্র অর্থাৎ ইন্দ্রানুজ রায় বয়ান দেওয়ার পরেও কেন রাজ্য এফআইআর দায়ের করলো না? এরপরেই বিচারপতির পর্যবেক্ষণ, যাদবপুরের ঘটনায় পুলিশ এক পেশে তদন্ত করেছে, অথচ রাজ্যের উচিত ছিল অভিভাবকের মতো আচরণ করা। আগামী 12 তারিখ এই নিয়ে ফের শুনানি। এখন প্রশ্ন যে এতদিন ধরে যে বিষয়গুলো দেখছিলাম, 7টি এফআইআর হয়েছে, তার মধ্যে 5টি পুলিশের তরফে করা হয়েছে, 2টি পুলিশের তরফে করা হয়েছে, 5টি তৃণমূলের তরফে করা হয়েছে, শাসক দলের তরফে। কিন্তু ছাত্ররা যারা আহত হলো, যারা আক্রান্ত হলো, তাদের তরফে কোনো এফআইআর পুলিশ নেয়নি। আজকে পুলিশ এফআইআর নেওয়ার পরে যে এই যে শিক্ষামন্ত্রী যিনি গাড়ির চালক, তাকে কি গ্রেফতার করবে পুলিশ? তদন্ত কোন পথে এগোবে? আজকে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আজকে হাইকোর্ট এই যে যাদবপুর কাণ্ড নিয়ে যেটা বলেছেন, গোয়েন্দা বিভাগকে কাঠগড়ায় তুলেছেন। আগে আপনি যদি বলেন যে হাইকোর্ট যেটা বলেছে সেটা আমরা একটু শুনে নিতে চাইছি আপনার কাছ থেকে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকে যে মামলাটা কলকাতা হাইকোর্টে শুনানির জন্য এসছে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের কাছে, সেটা হচ্ছে যে ছাত্রটি আক্রান্ত হয়েছে সে এবং তার সঙ্গে আরো 3 জন মিলে তারা পুলিশের কাছে অভিযোগ যে করেছিল, যেটা যে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সেই অভিযোগ নিচ্ছে না। এই পুলিশ অভিযোগ না নেওয়ার ফলে তারা এই পুলিশের এগেনস্টে ইনঅ্যাকশনের এগেনস্টে একটা 226 এর রিট পিটিশন ফাইল করে, এবং যেটা আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের কাছে শুনানির জন্য আসে। এবং এই মামলা যখন শুনানি চলে তখন মানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি মানে এই ঘটনা শুনে খুব প্রচন্ড রকম ভাবে ইয়ে হয়ে যান যে এই রকম ঘটনা একটা বিশ্ববিদ্যালয় কেন ঘটবে। তার কারণ হচ্ছে যেখানে যদি শিক্ষামন্ত্রী যান, তার মানে সেখানে তার কতগুলো প্রোটোকল থাকে যে শিক্ষামন্ত্রী যাবে, সেখানে লোকাল পুলিশকে বলে দেওয়া থাকবে, এবং এখানে যে যাচ্ছে সেখানে ব্যাপারে ইন্টেলিজেন্সের একটা রিপোর্ট থাকে যে হ্যাঁ এখানে আসবে, কত লোকের জমায়েত হতে পারে, এগুলো এই ডিটেইলিং সমস্ত কতগুলো সিস্টেম থাকে। এখন কথা হচ্ছে যে এখানে এইরকম জাতীয় যে একটা ঘটনা ঘটবে সেই রকম কি টোটাল এর কোনো ইনফরমেশন ইন্টেলিজেন্সের কাছে ছিল না, ইন্টেলিজেন্স টোটালি জানতো না, নাকি না ইন্টেলিজেন্স সেটা অলরেডি জানিয়েছে, তৎসত্ত্বেও যা যা মানে আমাদের শিক্ষামন্ত্রী সেখানে গেছেন এবং সেই ঘটনার মধ্যে দিয়ে তিনি ওরকম জোর করে গাড়ি চালাতে তাদের উপর দিয়ে ছাত্রের উপর একটা মানে আমায় অদ্ভুত লাগছে। যেটা আমার মানে দুটো মানে লাইনের কবিতার, ছোটবেলা আমরা একটা কবিতা পড়তাম, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। তো আমার আজকে মনে হচ্ছে যাদবপুরের ছাত্রদের যে ঘটনাটা ঘটেছে, যে সত্যি মানে যারা ছাত্র তাদের উপর গাড়ি চাপা দেওয়ার যে এই শিক্ষামন্ত্রী, বিশেষ করে শিক্ষামন্ত্রী, তিনি তার গাড়ি এক ছাত্রদের ওপর দিয়ে চাপিয়ে, মানে কতখানি তিনি নির্লজ্জ ঘটনা ঘটতে পারে। এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে আমার মনে হয় কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটেনি, বা ভারতবর্ষের অন্য কোন প্রান্তে এরকম কখনো ঘটনা ঘটেছে কিনা আমি জানি না। যে দেখুন, ডেমনস্ট্রেশনটা একটা ভারতবর্ষের যে ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে ডেমনস্ট্রেশন হবে, সেটাকে মোকাবিলা করার জন্য নিশ্চয়ই তার তৎপর হওয়ার দরকার। প্রশাসন সেখানে রয়েছে, তার মানে টোটাল প্রশাসনিক একদম ফেল, প্রশাসন যেখানে সম্পূর্ণভাবে ফেল করে যায়, সেখানে এরম জাতীয় ঘটনা ঘটে। যে কারণে এই যে সেদিনের একটা শিক্ষামন্ত্রী কোথায় যাচ্ছিলেন না, ওয়েবকুপার একটা মিটিং, অর্থাৎ কিনা যে প্রফেসর তারাও কিন্তু রাজনীতি করার জন্য সেখানে মিটিং ডেকেছিল এবং সেখানে শিক্ষামন্ত্রী যাচ্ছিলেন। এবং ছাত্ররা কেন শিক্ষামন্ত্রীকে আটকেছে, তার কারণ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন সেখানে কোনো নির্বাচন হচ্ছে না, মানে সরকারের তরফ থেকে ওখানে নির্বাচন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করতে দেওয়া হচ্ছে।
তার প্রতিবাদে তারা যখন শিক্ষামন্ত্রীকে সামনে পেয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে চেয়েছে, শিক্ষামন্ত্রী কথা না বলে তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে মানে মানে একটা অদ্ভুত পরিস্থিতি। গতকালই চন্দ্রশেখর দা, আমরা এটা জানি, গতকালই আমরা এটা নিয়ে যাদবপুরের এক্সিকিউটিভ কমিটি, রাজ্যপাল মনোনীত এক্সিকিউটিভ কমিটির যিনি অন্যতম সদস্য পদ্মশ্রী মাসুম আক্তার, তার সাথে কথা বলেছিলাম, তার সাক্ষাৎকার নিয়েছিলাম, এবং তিনি যেটা বলছিলেন যে দেখুন, এই ওয়েব কুপার যে মিটিংটা, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন করতে হবে, প্রথম হচ্ছে এইটা। দ্বিতীয়ত হচ্ছে ওয়েব কুপারের মিটিংটা যে হবে এটা কিন্তু জানাই ছিল, এবং দুপক্ষই, অর্থাৎ ওই দিন কিন্তু সরকার পক্ষে যে ছাত্র সংগঠন টিএমসিপি তাদেরও লোকজন ছিল, এবং সেই সঙ্গে উল্টো দিকে বামপন্থী যারা মনোভাবাপন্ন যে সমস্ত এসএফআই থেকে শুরু করে আরো যারা যারা রয়েছে অতি বাম যাদের কথা উঠে আসছে তারাও ছিল। অর্থাৎ এই বিষয়টা কিন্তু বেশ কয়েকদিন ধরে ঘটনাটা পাকছে। তো সত্যি আজকে কোর্ট যেটা বললো, আদালত যেটা বললো, হাইকোর্টের আদালত যেটা বললো যে আগামী দিনে আবার এটা নিয়ে শুনানি রয়েছে, হলফনামা চেয়েছে 12 তারিখে, আবার আগামী 12 মার্চ এটা ফিক্স 12 করেছে একদম। কিন্তু এবং একটা জিনিস দেখুন, যেটা যে ঘটনা ঘটেছে সেটা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু 7খানা এফআইআর হয়েছে এই ছাত্রদের বিরুদ্ধে। 7খানা এফআইআর হয়েছে, অথচ এই ছাত্ররা যারা আক্রান্ত হয়েছে তারা যদি আমি ধরে নিয়ে থাকি যে তারা যেটা করেছে সেটা ঠিক করেনি, সেটা তো প্রশাসন বলবে, বিচার করে পুলিশ তার নিজের ব্যবস্থার দ্বারা করবে, করে তারপরে একটা রিপোর্ট করবে যে না এটা এফআইআরই নিচ্ছে না। আজকে কোন পরিস্থিতিতে, মানে কতখানি পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, পুলিশকে কতখানি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে যে পুলিশ অভিযোগই নিচ্ছে না। একটা ঘটনা তো ঘটেছে, আজকে শিক্ষামন্ত্রী ওখানে গেছে একজন ছাত্রর উপরে, সেই ছাত্র হাসপাতালে ভর্তি, ছাত্র চোখে এরকম ভাবে লেগেছে, আরো সমস্ত ছাত্ররা আক্রান্ত হয়েছে, অথচ সেই ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করতে গেলেও পুলিশ অভিযোগ নিচ্ছে না। কোন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে যে যার জন্য আজকে যে কোনো কিছুর জন্য মানুষকে কোর্টের কাছে গিয়ে দাঁড়াতে হচ্ছে, কোর্টের কাছে গিয়ে বিচারের জন্য, মানে একটা এফআইআর করবার জন্যও মানুষকে কোর্টের মাধ্যমে গিয়ে তবে মানে বিচারপতির কাছ থেকে মানে নির্দেশ আসছে, এবং বিচারপতি বলেছে ইমিডিয়েটলি আজকের মধ্যে এফআইআর নেওয়ার জন্য এবং একটা কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট দেওয়ার ব্যাপারে। একদম একদম, আপনি এটা আগামী 12ই মার্চ। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলছিলাম যে এই যে মানে ইন্টেলিজেন্স ফেলিউর, ইন্টেলিজেন্স কেন থাকবে না এতদিন ধরে যে ঘটনাটা পাকছে, যেটা গতকাল মাসুম আক্তার বলেছেন, তিনি একজন রাজ্যপাল মনোনীত কার্যকরী কমিটির সদস্য, হ্যাঁ, তো তিনি এক্সিকিউটিভ কমিটির মেম্বার, তিনিও বলছিলেন যে কদিন ধরেই তো সকলেই জানে যে এই ঘটনাটা হবে, তারা ডেপুটেশন দেবে, শিক্ষামন্ত্রী আসবেন, আর এখানেই কেন করতে হলো সেটা একদিকে প্রশ্ন। অন্যদিকে তার মানে ঘটনা পূর্ব পরিকল্পিত, তাহলে কেন পুলিশের কাছে, গোয়েন্দাদের কাছে থাকবে না? আর একটা দোহাই দেওয়া হচ্ছে যে ক্যাম্পাসে পুলিশ ঢোকা বারণ আছে। ঠিক আছে, ক্যাম্পাসে আজকে যদি মুখ্যমন্ত্রী বা অন্য কোনো রাজ্যপাল বা অন্য কেউ থাকতো তাহলে কি পুলিশ যেত না? পুলিশ একজন মন্ত্রী যাচ্ছে, বা পুলিশ তো যেটা ব্যাপার যে এসবিএইচ স্পেশাল ব্রাঞ্চ, তারা কি করছে? তারা তো সাদা পোশাকে থাকে, হ্যাঁ, তারা কেন থাকবে না? তাদের কাছে কেন খবর থাকবে না? এটাই প্রশ্ন। তাহলে কি ঘটনা পূর্ব পরিকল্পিত? দেখুন, ব্যাপার হচ্ছে যে এই যে টোটাল ইন্টেলিজেন্স ফেলিওর, তার কারণটা হচ্ছে যে ইন্টেলিজেন্সকে তার নিজস্ব মতো ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে কি, এই প্রশ্নটাও আসছে। একদম একদম, ইন্টেলিজেন্স আদৌ কোনো রিপোর্ট তারা কি প্রপারলি এটা করতে পারছে? কেননা পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইন্টেলিজেন্সকে, সেন্ট্রালকে যেমন ইনফরমেশন দিতে হয়, স্টেট গভর্নমেন্টকেও দিতে হয় যে কি যে কোনো ব্যাপারে তাদের কাছে স্পেশাল কিছু ইনফরমেশন থাকে, স্কুপ কিছু নিউজ থাকে যেটা তারা ডেলিভার করে, যেটা কখনো কখনো যদি দেখতে পাওয়া যায় সেটার একটা রাষ্ট্রের ক্ষেত্রে কোনো রকম কোনো ইয়ে হচ্ছে, তাহলে সেটা সেক্ষেত্রে সেই রকম ভাবে ব্যবস্থা নেওয়া। টোটাল ইন্টেলিজেন্স ফেলিওর, যার ফলে বিচারপতি এই কথাটা তুলে তার সঙ্গে আরেকটা তিনি যোগ দিয়েছেন, যে সেটা হচ্ছে যে এই ঘটনা আগামী 26-এর নির্বাচন যখন আসছে, সেই নির্বাচনের আগে এই জিনিস দেখতে পাওয়া যাচ্ছে আমাদের পাশের দেশে যে ঘটনা ঘটেছে সেই রকম ঘটনা না এখানে পশ্চিমবঙ্গে ঘটে, যে এইটার কথা তিনি, এই প্রসঙ্গটা তিনি তুলেছেন আজকে।
একটা অবজারভেশন হিসেবে দিয়েছেন, কিন্তু এই প্রসঙ্গটা এইরকম ভাবে তিনি কিন্তু ওপেন কোর্টের মধ্যে এই কথাটা তুলেছেন। এখন এই মানে জায়গাটাতে প্রশ্ন পশ্চিমবঙ্গ যে কোর্ট পুলিশ এফআইআর, প্রশাসন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবার যে প্রশ্নটা সকলেই জানতে চাইছে, উৎসুক, যে এবার তো এফআইআরটা নিতে বলেছেন বা যাই হোক যিনি অভিযোগ করেছেন আহত ছাত্র, আজকে এফআইআরটা নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ নিতে হবে। নেওয়ার পরে এই যে যে ড্রাইভার, যেটা সাফাই দেওয়া হয়েছিল যে কম বয়সী ছেলে, বুঝতে পারেনি, ভয় পেয়ে গেছিল, এরকম অনেক সাফাই দেওয়া হয়েছে। আবার তার আগে আরো সাফাই দেওয়া হয়েছিল যে ওটা নাকি মোটর বাইকে হয়েছে। আরো এক নেতা তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে শিক্ষামন্ত্রীর গাড়িতে সেটা হয়নি। এখন প্রশ্ন যে গ্রেপ্তার হবে কি শিক্ষামন্ত্রীর গাড়ির যিনি চালক, কি মনে হয়? না, ব্যাপার হচ্ছে যে এফআইআরটা আগে, যে কন্টেন্টস অফ দি এফআইআর সেটা তো পুলিশ দেখবে, পুলিশকে সেইটাই তো বিচার, মানে তদন্তর ব্যাপার। সেটা তদন্ত করে যদি পুলিশ মনে করে তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কন্টেন্টস, আমাদের কি হয়, ধরুন আপনি একটা অভিযোগ যখন করলেন, পুলিশ সেটাকে জেনারেল ডায়েরিও করতে পারে, আবার এফআইআরও করতে পারে। কোনো গ্রিভিয়াস যদি কোনো অফেন্স না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা পুলিশ এফআইআর করে না, জেনারেল ডায়েরি করে রেখে দেয়। তারপরে যখন বিচার ব্যবস্থা থেকে ওপর প্রেশার তৈরি হয় বা এই বিচার ঘটনাটা ব্যবস্থা এই আদেশ দেয়, ঘটনাটা তখন সেটাকে এই ঘটনাটা আপনি বলছেন, কিন্তু এই ঘটনাটা যেটা হয়েছে, যে পরিমাণে ছাত্রটি আহত হয়েছে, শিক্ষামন্ত্রী নিজে স্বীকারও করেছেন, তার বাবাকে ফোন করেছেন, তিনি অনুতপ্ত তাও বলেছেন। হ্যাঁ, এই জায়গাটা থেকে অনেকটা স্বীকার করে নেওয়া হচ্ছে যে হ্যাঁ ছাত্রটা শিক্ষামন্ত্রীর গাড়িতেই আহত হয়েছেন, তার ধাক্কায় আহত হয়েছেন। তাহলে একটা মব যখন বেরিয়ে যাচ্ছে, নিশ্চয়ই পুলিশের তদন্ততে তো এটা আসবেই যে একটা মব গাড়ি আটকানোর চেষ্টা না, করছে, তাকে ধাক্কা মারছে। হ্যাঁ, তো পরিবর্তিত, এবং এই প্রশ্ন উঠেছে যে সত্যি সত্যি ছাত্রটা আহত হয়েছে ঠিক আছে, যদি দুর্ঘটনায় সে মারা যেত সেক্ষেত্রে অন্য অনেক কিছু হতে পারতো, সেক্ষেত্রে কি হতো, এটা শুনেও কিন্তু অনেকে শিওরে উঠছে। এই জায়গাটাতেই প্রশ্ন, তাহলে কি গ্রেপ্তার হবে? এখন সেটাও তো মানে নাকি? যে যে ঘটনা সেদিন ঘটেছে তাতে আমার মনে হয় অবশ্যই এখানে বিচার, তদন্ত পরিপ্রেক্ষিতে ইমিডিয়েটলি পুলিশের কিন্তু তাকে অ্যারেস্ট করার দরকার আছে, তার বয়ান নেওয়ার জন্য। কারণ সেই ছেলেটি যদি আজ পালিয়ে যায়, খুঁজে না পাওয়া যায়, ইমিডিয়েটলি তাকে, কারণ পুলিশ এফআইআরই এতদিন নিচ্ছিল না, আজকে কোর্টের অর্ডারে পুলিশ এফআইআর নেবে, ইমিডিয়েটলি অ্যারেস্ট করে তারপর তার বয়ান নিয়ে কোর্টের কাছে প্রডিউস করে 12 তারিখ একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দেওয়ার জন্য কোর্ট বলেছে, যে রাজ্যের তরফের এবং যারা অভিযোগ করেছে তাদের সবকিছু দেখে পুলিশের তদন্ত যা হয়েছে সেই তদন্তের ভিত্তিতে একটা রিপোর্ট করে কোর্টকে জমা দেওয়ার জন্য বলেছে 12 তারিখে, আগামী 12 তারিখে। তো এখন আমাদের এখন দেখার সেটাই থাকবে যে যে পুলিশ পুলিশ এই কোর্টের চাপে পুলিশ তদন্তটা কিভাবে করে, সেটাই হচ্ছে মানে দেখার। একদম আমরাও সেদিকে নজর দেবো যে এফআইআর পুলিশ সত্যি সত্যি কোর্টের নির্দেশে এফআইআরটা নেয় কিনা, এফআইআরটা নেওয়ার পর কিভাবে তদন্ত করে, এবং সেই তদন্তের গতি প্রকৃতি কি হয়, এবং সত্যি সত্যি সেই গাড়ির ড্রাইভার, শিক্ষামন্ত্রীর গাড়ির চালক, তিনি কি গ্রেপ্তার হবেন, প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। আগামী 12 তারিখ আমরা দেখব। আজকে মাত্র 5 তারিখ, আরো 7 দিন বাকি রয়েছে। তো আমরা যখন প্রতিবেদন করছি 5, আগামীকাল 6 থেকে দেখা যাবে যে তাকে গ্রেফতার করা হয় কিনা এবং তদন্ত কোন দিকে নিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। বিপ্লব বাবু, আপনি আপনি অনুষ্ঠান শেষ করছেন, আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মানে কি জানেন, বিভিন্ন যারা কবি মানুষ সমস্ত রয়েছেন, তারা একটা একরকম ভাবে চিন্তা করে একরকম ভাবে কবিতা লিখেছেন বা বলেছেন, সেগুলো কতখানি যে প্রাসঙ্গিক হয়ে ওঠে, মানে এটা আমি বলবো এই কারণে যে বহুদিন আগে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা ছিল, মানুষ বড় সস্তা। আজকে সেই কবিতার লাইনটা আমার মনে হচ্ছে যে কোন জায়গায় আজকে পশ্চিমবঙ্গ, যে সত্যি সেদিনের সেই যে কবিতার লাইন যেটা ইয়ে আমাদের কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, আজকে যেন তার প্রাসঙ্গিকতা আমরা দেখতে পাচ্ছি। একদম 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 ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের। আমরা নজর রাখবো পরিপ্রেক্ষিতে। নমস্কার।